আজ আমরা ইসরায়েল ইরান সংঘাতের একেবারে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বসেছি। আজ 17 জুন 2025। আমরা 13 জুন থেকে শুরু হওয়া ঘটনাগুলো একটু খতিয়ে দেখব। মানে হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে, এর প্রভাব কি হতে পারে, আর সামনে কি অপেক্ষা করছে। তো শুরুটা করা যাক একেবারে 13 জুনের ঘটনা দিয়ে। ইসরায়েলের সেই অপারেশন রাইজিং লায়ন। হ্যাঁ, ঠিক। ওই অপারেশনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মানে মোসাদ তারা ড্রোন দিয়ে অন্তর্ঘাত চালায়। আর শুধু তাই নয়, একই সাথে ব্যাপক বিমান হামলাও হয়েছিল। প্রায় 100টারও বেশি ইরানি টার্গেটে কিন্তু ওরা আঘাত এনেছিল। 100টার বেশি? এর মধ্যে তো মনে হয় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ছিল। হ্যাঁ, নাতাঞ্জ ছিল, বিভিন্ন মিসাইল ঘাঁটি ছিল, IRGC মানে রেভলিউশনারি গার্ড কোরের কমান্ড সেন্টার, এমনকি ওদের রাষ্ট্রীয় মিডিয়া বিল্ডিংও বাদ যায়নি। তার মানে বোঝাই যাচ্ছে ইসরায়েলি হামলাটা ইরানের সামরিক পরিকাঠামোতে একটা বড়সড় ধাক্কা দিয়েছে, বিশেষ করে পারমাণবিক কেন্দ্র আর মিসাইল ঘাঁটিতে। এর আসারটা ঠিক কতটা গভীর হতে পারে? অবশ্যই গভীর। পরিকাঠামোর ক্ষতি তো হয়েছেই, তবে যা শোনা যাচ্ছে তাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ ক্ষমতা প্রায় 1/3 নাকি নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আর নাতাঞ্জের কথা বলছিলেন, সেখানে হাজার হাজার সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েছে। মানে ওদের পারমাণবিক কর্মসূচি যে বিরাট ধাক্কা খেল তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু যন্ত্রপাতির ক্ষতি নয়, মনে হয় শীর্ষস্থানীয় কমান্ডারদেরও। ঠিক তাই। আরও গুরুত্বপূর্ণ হলো হোসেন সালামি বা মোহাম্মদ বাগেরির মতো একদম টপ লেভেলের IRGC কমান্ডার, আর সাথে বেশ কিছুজন গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীও কিন্তু এই হামলায় মারা গেছেন। এটা আসলে শুধু সামরিক ক্ষতি না, এটাকে দেখতে হবে ইরানের নেতৃত্বকে একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা হিসেবে। মানে তাদের পারমাণবিক আর মিসাইল ক্ষমতাটাকে পুরোপুরি ভোঁতা করে দেওয়ার একটা বড় কৌশলের অংশ এটা। কিন্তু ইরানও তো এর জবাব দিয়েছে, তাই না? চুপ করে তো থাকেনি, পাল্টা একটা অপারেশন ট্রু প্রমিস 3। হ্যাঁ, অপারেশন ট্রু প্রমিস 3। আর সেই জবাবটাও বেশ জোরদার ছিল। ইরান প্রায় 150টার বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, আর তার সাথে 100টারও বেশি ড্রোন সোজা ইসরায়েলের তেল আবিব আর হাইফাকে টার্গেট করে। ক্ষতিও তো নিশ্চয়ই হয়েছে দুদিকেই। সংখ্যাটা কেমন? হ্যাঁ, হয়েছে। বেশ উদ্বেগজনক। ইসরায়েলি সূত্রে যা খবর তাতে অন্তত 24 জন মারা গেছেন আর প্রায় 600-র কাছাকাছি আহত। অন্যদিকে ইরান যে তথ্য দিচ্ছে সেই অনুযায়ী ইসরায়েলি হামলায় 224 জনের বেশি ইরানি মারা গেছেন আর আহতের সংখ্যাটা 1200 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে কিন্তু অনেক সাধারণ মানুষও আছেন। ইসরায়েলি হামলায় কিছু নির্দিষ্ট টার্গেটের খবরও তো খুব আলোড়ন ফেলেছে। যেমন ধরুন, ইরানের রাষ্ট্রীয় টিভি IRIBর হেডকোয়ার্টারে অ্যাটাক, তাও আবার লাইভ ব্রডকাস্ট চলার সময়। হ্যাঁ, ওটা সাংঘাতিক ঘটনা। এছাড়া তেহরানের কিছু সাধারণ মানুষের থাকার জায়গা, কেরমান শাহের হাসপাতাল, আবার হাইফার তেল শোধনাগার, পাওয়ার প্ল্যান্ট, এগুলোতেও আঘাত এনেছে। তেহরান থেকে নাকি বহু মানুষ পালিয়ে যাচ্ছে, এ খবরটাও আসছে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা এটাতেই বোঝা যায়। আচ্ছা, একটু সামরিক সক্ষমতার দিকটা যদি দেখি, ইরান কি ধরনের অস্ত্র ব্যবহার করছে? দেখুন, ইরান দাবি করছে তারা ফাত্তা-1, খোরাম শেহের এই ধরনের বেশ উন্নত মিসাইল ব্যবহার করেছে। যদিও একটা কথাও উঠছে যে ওরা খুব ধীরে ধীরে মানে হিসাব করে উৎক্ষেপণ করছে, সম্ভবত স্টক বাঁচিয়ে রাখার জন্য। আর ইসরায়েলের দিকটা, ওদের আয়রন ডোম, ডেভিড স্লিং। হ্যাঁ, ইসরায়েল তো তাদের ওই মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেমের ওপরেই ভরসা করছে, আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম। তবে লাগাতার এই হামলার মুখে ওদের ইন্টারসেপ্টের মিসাইলের স্টকেও কিন্তু টান পড়ছে, এমন খবরও আছে। এরই মধ্যে আবার ইরান একটা দাবি করেছে না যে তাবরিজের কাছে ওরা একটা ইসরায়েলি F-35 ফাইটার জেট নামিয়েছে আর পাইলটকেও নাকি ধরেছে। হ্যাঁ, ইরান এই দাবিটা করেছে বটে, যদিও ইসরায়েল এটা এখনও স্বীকার করেনি। তবে একটা জিনিস স্পষ্ট, দুপক্ষের ডিফেন্স সিস্টেমের উপরেই কিন্তু সাংঘাতিক চাপ তৈরি হচ্ছে। এই যে এত টেনশন, এর মধ্যে ডিপ্লোমেসি বা কূটনীতির কোনো জায়গা কি আছে? কোনো নড়াচড়া দেখা যাচ্ছে? দৌড়ঝাঁপ তো চলছে। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্পের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা বলছেন তেহরান খালি করে আলোচনায় বসতে। ওদিকে নেতানিয়াহু বলছেন এটা আত্মরক্ষার জন্য জরুরি ছিল। আর ইরান তো প্রত্যাশিতভাবেই এটাকে সন্ত্রাসী আগ্রাসন বলছে আর কৌশলগত প্রতিশোধ নেওয়ার কথা বলছে।
আন্তর্জাতিক মহল কি বলছে? G7 বা IAEA? G7 বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তো স্বাভাবিকভাবেই উত্তেজনা কমাতে বলছে, আর IAEA মানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, তারা বিশেষভাবে চিন্তিত নাতানজের মতো পারমাণবিক কেন্দ্রে হামলার ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি নিয়ে। কিন্তু একটা জিনিস কি একটু আশ্চর্যের নয়? ইরানের যারা পুরনো বন্ধু বা মিত্র, যেমন ধরুন লেবাননের হেজবুল্লাহ বা ইরাকের মিলিশিয়ারা, ইয়েমেনের হুথিরা, তারা কিন্তু এখনো সরাসরি এই লড়াইয়ে নামেনি। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকেই ভাবছেন এটা হয়তো ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে চলা দলগুলোর মধ্যে এক ধরনের ক্লান্তি বা নতুন করে হিসাব কষার ইঙ্গিত দিচ্ছে। এমনকি গাজার প্রতিক্রিয়াও কিন্তু একপেশে নয়। কেউ ভাবছে এটা ইসরায়েলের ওপর চাপ তৈরি করছে, আবার কেউ আরও বড় আঞ্চলিক সংঘাতের ভয়ে চিন্তিত। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোথায় দাঁড়িয়ে? যদি একটু সাম আপ করি, ইসরায়েল শুরুটা করল ইরানের পারমাণবিক আর সামরিক কেন্দ্রগুলোতে বড় আঘাত এনে। হ্যাঁ, জবাবে ইরানও ইসরায়েলি শহরগুলোতে পাল্টা হামলা করল। আর দুপক্ষেই বেশ ভালো পরিমাণ ক্ষতি আর প্রাণহানি ঘটেছে। দুজনেরই ডিফেন্স সিস্টেম এখন কঠিন পরীক্ষার মুখে। একদম ঠিক। এবার যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন এই যে ক্রমাগত হামলা চলছে, এতে দুই পক্ষেরই মিসাইল আর ডিফেন্স সরঞ্জামের স্টক তো কমবেই। আন্তর্জাতিক চাপ কি কোনো ভূমিকা নেবে? হ্যাঁ, কূটনীতিক চাপ হয়তো একটা সাময়িক যুদ্ধবিরতি বা আলোচনার পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু দেখুন, নাতানজের মতো জায়গায় পারমাণবিক দূষণের যে ঝুঁকি তৈরি হলো, সেটা একটা দীর্ঘমেয়াদী চিন্তার বিষয় হয়ে থাকবে। আর ওই যে মিত্রদের আপাত নীরবতার কথা বলছিলেন, এর আড়ালে কি কোনো গোপন লড়াই বা প্রক্সি যুদ্ধের সম্ভাবনা থাকছে? সেই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। কারণ দেখুন, একদিকে অস্ত্রের ভাণ্ডারে টান পড়ছে, অন্যদিকে আঞ্চলিক মিত্ররাও সরাসরি জড়াচ্ছে না। তো এই দুটো মিলিয়ে একটা প্রশ্ন মনে আসছে, এই সংঘাতটা কি খুব শীঘ্রই সরাসরি লড়াইয়ের চেহারা থেকে পাল্টে অন্য কোনো দিকে মোড় নিতে পারে? মানে ধরুন প্রক্সি বা ছায়াযুদ্ধের দিকে। এটা নিয়ে হয়তো আমাদের আগামী দিনে আরও ভাবতে হবে।